বাংলাদেশের ইতিহাসে এরকম দুর্নীতি বোধ কখনো আর হয় নাই। তার বিচার কি হয় আমরা সেটা দেখবো। গণপূর্ত মন্ত্রণালয় মূল দায়ী এখানে। এই জায়গাটা থেকে আমি প্রশ্ন করতে চাই, এরকম দুর্নীতি কি আর আসলে হয় নাই, নাকি আমাদের আসলে আলোচনায় আসে নাই বা গণমাধ্যমে আসে নাই, আরো অন্যান্য প্রকল্পগুলোতে কি আসলে কিছুই হচ্ছে না? কারণ আপনি বলছিলেন যে সরকারের বৃহৎ প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, গুরুত্বপূর্ণ হবার কারণে তো খুব নজর বেশি তার থাকে। আড়ালে হয়তো এই কাজগুলো হয়েছে আর কি। এই ধরনের টক শো আমরা ঢাকা শহরের একটি জায়গাতে একটা টেলিভিশন সেন্টারের স্টুডিওতে বসে করছি, গ্রামে মাঠে কাজ করে ধান কেটে এসে এখন হয়তো রাস্তার পাশের একটি চায়ের দোকানে বসে একজন কৃষক এই অনুষ্ঠানটি তিনিও দেখছেন মাঠে কাজ করে এসে। এবং আমরা যখন টাকার হিসেব করছি তখন হয় কৃষকেরও টাকার হিসেব, সেই হিসেবটি আলোচনা হচ্ছে। কৃষক হয়তো হিসেব করছেন যে একটি বালিশের দাম আমার কয় মণ ধানের সমান। হিসেব করলে দেখা যায় 450 টাকা মণ, 400 বা 450 টাকা মণ যে ধান বিক্রি করছেন একজন কৃষক, 15 মণ ধানের দাম দিয়ে তিনি একটি বালিশ কিনতে পারবেন। অর্থাৎ 15 মণ ধানের মূল্যের সমান এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটি বালিশের দাম। সব মিলিয়ে আর কি এটা গেল। এখন এই জিনিসটির তিনটি জায়গার ব্যাখ্যা। একটি হচ্ছে এই কেনাকাটার ব্যাখ্যা, আরেকটি জায়গা হচ্ছে এই কেনাকাটার প্রক্রিয়াটিকে গত কয়েকদিন যখন গণমাধ্যমে এসেছে তারপরে আমরা দেখেছি এই প্রক্রিয়াটি যে ঠিক ছিল, দামটি যে ঠিক আছে, সেটাকে জাস্টিফাই করার একটা পরিকল্পনা আমরা গত কয়েকদিনে দেখেছি। এবং সেইটায় আমাদের এই সমাজের এরকম কথা বলেন, এরকম লেখালেখির সঙ্গে সম্পৃক্ত এরকম অনেক মানুষকে আমি দেখেছি যে তারা এটাকে জাস্টিফাই করার একটা চেষ্টা করছেন যে না ঠিকই আছে, সরকারি ক্রয় নীতি না বুঝে সমালোচনা করা হচ্ছে, এটা একটি কথা বলা হয়েছিল। আরেকটি বিষয় হচ্ছে পুরো প্রকল্পের জায়গাটি নিয়ে একটি কথা, আপনি যে কথাটি বললেন যে এরকম দুর্নীতি হয়নি না আমরা বিষয়টি জানি না। একটা বিষয় দেখেন, এই যে দামের বিষয়টি, একটি বালিশের দাম, একটি বিছানার চাদরের দাম 5,986 টাকা। রূপপুর প্রকল্পের কিছু কর্মকর্তা দু একটি টেলিভিশনের সঙ্গে বা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জাস্টিফাই করেছেন যে বাজারে খোঁজ নিতে গিয়ে দেখেন এরকম দামের বালিশ আছে। ডেইলি স্টারে একটা লেখা দেখলাম, ডেইলি স্টারের সাংবাদিক মাসুমুল্লাহ একটি মন্তব্য লিখেছেন, তিনি গুগল ঘেটে বের করেছেন যে বাজারে এবার বিশ্বে 50 লক্ষ টাকা দামের বালিশও আছে, একটা বালিশের দাম 50 লক্ষ টাকা এরকম দামেরও আছেন। এখন প্রশ্ন হচ্ছে বাজারে 5,000 টাকা 7,000 টাকা দামের বালিশ থাকতে পারে, আমি সেটা বলছি না, যদিও ঢাকার বাজারে বাংলাদেশের বাজারে 1,000 টাকার মধ্যে খুব ভালো মানের বালিশ পাওয়া যায়, যে বালিশ এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে। এখন প্রশ্ন হচ্ছে বাজারে হয়তো 7,000 টাকা দামের বালিশও আছে, ঋণ করে আনা টাকায় আমি 7,000 টাকা দিয়ে বালিশ কিনবো, 5,900 টাকা বা 6,000 টাকা দিয়ে একটি বিছানার চাদর কিনবো। প্রশ্ন হচ্ছে এই পুরো জায়গাটিতে যে পরিমাণের বা যে রকমের ভয়াবহ অনিয়ম, অন্যায় এবং দুর্নীতি হয়েছে, এই সংবাদটি যদি প্রকাশিত না হতো, সংবাদটি যে পত্রিকাটি প্রকাশ করেছে, যদি সংবাদটি প্রকাশিত না হতো তাহলে এই বিষয়টি পুরোপুরিভাবে অন্তরালে থেকে যেত এবং এই দুর্নীতি এইভাবে একটি বালিশের দাম এই প্রায় 7,000 টাকা দেখিয়ে টাকাটি তুলে নেওয়া হতো, বা ইতিমধ্যেই যে তুলে নেওয়া হয়নি তা নয়। এখন দেখছি যে গণপূর্ত মন্ত্রণালয় সব বিল আটকে দিয়েছে, কিন্তু এর বাইরে আমরা তো একটির কথা জানি, আরো কত কিছু হয়েছে। ওই ভবনটি তৈরি হয়েছে, ওই ভবনটি কিভাবে তৈরি হয়েছে সেই হিসাব তো আমরা জানি না। সেখানে সিমেন্টের বস্তা কি 450 টাকা না 4.5 লাখ টাকা, এটা তো আমরা জানি না, সেই হিসাব তো আমাদের সামনে আসেনি। এটি হচ্ছে একটি কাজ করার সময় সেই কাজটি যদি আপনি যথাযথ প্রক্রিয়াতে ট্রান্সপারেন্ট ওয়েতে যদি আলোচনা না করেন, 1,13,000 কোটি টাকার প্রকল্প, 91,400 কোটি টাকা, 91,400 কোটি টাকা রাশিয়ার থেকে লোন আনা হয়েছে। 10 বছর যখন থেকে লোন নেওয়া হয়েছে তার 10 বছর পর থেকে 30 বছরের মধ্যে এই 91,400 কোটি টাকা সুদ সহ ফেরত দিতে হবে। অর্থাৎ 2027 সাল থেকে কিস্তি দেয়া শুরু হবে, রাশিয়াকে ফেরত দেয়া। এর আগে 2016 সালে 13 জন সচিব রাশিয়া থেকে অভিজ্ঞতা নিয়ে ফিরে এসে যে তথ্য সরবরাহ করেছিলেন তার ভিত্তিতে 2016 সালে কালের কণ্ঠ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদন উল্লেখ করা হয়েছিল 1,91,400 কোটি টাকার সুদ আসবে, শুধুমাত্র সুদই আসবে 69,200 কোটি টাকা। অর্থাৎ 91,400 কোটি টাকা সুদে এবং আসলে মিলিয়ে
ফেরত দিতে হবে প্রায় 1,60,000 কোটি টাকা। এই যে প্রকল্প, এই প্রকল্পটি কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা, পারমাণবিক বর্জ্য খুবই ভয়ঙ্কর একটি বিষয়, সেটি নিয়ে সারা পৃথিবী চিন্তায় থাকে। সেই পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনাটা কি হবে, রাশিয়া মৌখিকভাবে নিতে চেয়েছে, এখনো চুক্তি হয়নি। যদি সেই চুক্তিটা হয় তাহলে ঋণের পরিমাণটি আরও বাড়বে। তো সেটা যদি বাড়ে, এটি আসলে শেষ পর্যন্ত গিয়ে কত টাকার প্রকল্পে গিয়ে থাকবে এটি আমরা এখনো নিশ্চিত নই। নিরাপত্তার জায়গাটি নিয়ে প্রশ্ন আছে, আজকে সেই আলোচনার জায়গাটিতে আমি যাব না। কিন্তু সব মিলিয়ে এত বড় একটি প্রকল্প এবং সেই প্রকল্পের প্রায় পুরোটা ঋণ করে আনা, সেই ঋণ করে আনা টাকার একটি জায়গার খুবই ক্ষুদ্র বলছি, আমি বলছি এখানে 1,13,000 কোটি টাকার প্রকল্পে আমরা মাত্র 25 কোটি টাকার অতি ক্ষুদ্র একটা দুর্নীতি নিয়ে আলোচনা করছি। সেই দুর্নীতির চিত্র দেখে আমরা হাসছি, আমরা রসিকতা করছি। হাইকোর্ট বা বিচারপতিরা বা আইনজীবীরা এটিকে, অ্যাটর্নি জেনারেল বলছেন এটি ভয়াবহ। তো এটি এই মাত্র 25 কোটি টাকার চিত্রটি আমাদের সামনে ভয়াবহ। তার মানে হচ্ছে পেছনে এই প্রকল্পটির কি ঘটছে বা কি ঘটতে পারে, বিল্ডিং বানানোতে কি হচ্ছে, বালু কেনাতে কি হচ্ছে, সিমেন্টের জায়গাতে কি ঘটছে, সারা পৃথিবীর থেকে এই প্রকল্পটির আরো অসংখ্য জিনিস আমদানি করা হচ্ছে, প্রায় সবই আমদানি করা, সেই সমস্ত জায়গাতে কি ঘটছে, এই জায়গাটি, পুরো জায়গাটি অজানা, পুরো জায়গাটি অস্পষ্ট। আমরা নিরাপত্তার বিষয়টি যেমন জানি না, শঙ্কা আছে, আমরা কেনাকাটার বিষয়টি জানি না, আমরা খরচের ট্রান্সপারেন্সি জানি না, কিন্তু এই পুরো টাকাটি বাংলাদেশের জনগণকে ফেরত দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা জানি না কেন, আমাদেরকে জানানোর কোনো জবাবদিহিতার কোনো জায়গা নেই। আমরা জানি না এই ধরনের প্রকল্প, এত বড় প্রকল্প জানার উপায় থাকে দুটি না, সবচেয়ে প্রধান উপায় থাকে যদি একটি জাতীয় সংসদ কার্যকর থাকে এবং সেই জাতীয় সংসদে যদি আলোচনা হয়। এতবার একটি প্রকল্প আলোচনা হবে না কেন? এটা তো সরকার বলছে আমার গর্বের ব্যাপার, বাংলাদেশের মানুষের গর্বের ব্যাপার। তো গর্বের ব্যাপার গোপনে হবে কেন? গর্বের ব্যাপার তো ট্রান্সপারেন্ট হতে হবে, আলোচনায় হবে। কোন শর্তের ভিত্তিতে লোন নেওয়া হয়েছে, ঋণ নেওয়া হয়েছে, জনগণের নামে ঋণ নেওয়া, তো আমি সেটা জানবো না কেন? সেই চুক্তি প্রকাশ করা হলে সমস্যা কোথায়? বলে রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বলে চুক্তি প্রকাশ করা হবে না। আমি জানি না যে এইখানে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারটি কি থাকে। সংক্ষেপে বলে শেষ করি আরেকটি জায়গায়, এই যে এত বড় অনিয়ম, এই মাত্র 25 কোটি টাকার, এইখানে জাস্টিফাই করতে গিয়ে দেখা গেল যে তারা বলছেন যে সরকারি ক্রয় নীতি এরকম যে ধরুন 10টি জিনিস কেনা হবে, 10টি জিনিসের বাজেট হচ্ছে 10 লাখ টাকা, তার মধ্যে টিভি আছে, ফ্রিজ আছে, বালিশ আছে, পানির খাওয়ার গ্লাস আছে। কোটেশন দেওয়ার সময় যে কোনো জিনিসের দাম, যে কোনো কিছু লিখে মোট টাকার পরিমাণটি তেমন হলেই হয়। ধরুন একটা টেলিভিশনের দাম হয়তো দেখানো হলো 5,000 টাকা, আবার একটি পানি খাওয়ার গ্লাসের দাম দেখানো হলো তো 10,000 টাকা। এই যে ক্রয় নীতিতে এটি রাখা হয়েছে, যদিও ক্রয় নীতিতে এটিও বলা আছে যে বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ দাম রাখতে হবে, কিন্তু বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ দাম রাখা হয় না। এবং আমি যে প্রক্রিয়াটি বললাম, যারা এটিকে জাস্টিফাই করতে চেয়েছিল, আমি শেষ করছি, জাস্টিফাই করতে চেষ্টা করেছিল, তারাও ওই অসৎ কর্মকর্তাদের সহায়তা করেছেন জাস্টিফাই করতে গিয়ে। তার মানে যারা জাস্টিফাই করার চেষ্টা করেছেন তারা এই পুরো প্রক্রিয়ার কোনো না কোনোভাবে অংশীজন। এখানে ঘটনাটি যেটা ঘটে, খুব সংক্ষেপে বলে শেষ করি, একটা গ্লাসের দাম দেখানো হয় 10,000 টাকা, আবার একটি টেলিভিশনের দাম হয়তো দেখানো হয় 5,000 টাকা, অথচ একটি টেলিভিশনের দাম হয়তো 50,000 টাকা, একটি গ্লাসের দাম হয়তো 200 টাকা, 200 টাকারটা 10,000 টাকা দেখানো হয়। কৌশলটা হচ্ছে এই জায়গাতে অবলম্বন করা হয়। বাংলাদেশে আপনি দেখবেন প্রতিটি প্রকল্প 2, 3, 4 বার করে বাজেট বাড়ানো হয়। বাজেট বাড়ানোর সময় প্রথমে হিসাব থাকে যে আমার পানি খাওয়ার গ্লাস লাগবে হয়তো 10টা। বাজেট যখন দ্বিতীয়বার বাড়ানো হয় তখন কি হয়, না 10টা গ্লাসে হবে না, আমার গ্লাস 50টা লাগবে। তখন যদি 50টা গ্লাস সাপ্লাই দেয়, আমি একটা প্রতীকী অর্থে বলছি, ওই যে 10টা গ্লাস, ওই 10টা গ্লাসের দাম ধরা আছে 10,000 টাকা একটি গ্লাস, এর আগে 10টি ছিল, এখন আমার আরো 50টি লাগবে, তাহলে ওই 50টি গ্লাস এখন নতুন করে সরবরাহ করা হবে। কোটেশনে লেখা আছে প্রতিটি গ্লাসের দাম 10,000 টাকা। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে যারা এটা কিনেন, যারা এটা সরবরাহ করেন, ঠিকাদার এবং সরকারের প্রকল্পের সঙ্গে যারা সংশ্লিষ্ট, এবং প্রকল্প বিশ্লেষক নাম দিয়ে একজন একটি অনলাইনে একটি লেখাও লিখেছেন। এই লেখা যারা লিখেছেন, যারা জাস্টিফাই করেছেন, তারা হচ্ছে এই পুরো প্রক্রিয়ার অংশ। এখন প্রশ্ন হচ্ছে, হাইকোর্ট একটি জায়গার কথা বলছে 25 কোটি টাকার, এই 760 টাকা তোলার খরচ, আর এই বালিশের দাম 5,896 টাকা। এটির শুধু
তদন্ত হবে নাকি এই পুরো 1,13,000 কোটি টাকার তদন্ত হবে, বিল্ডিং এর তদন্ত হবে? এটি বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে বলে আমি মনে করি। কিন্তু বাংলাদেশ যে সিস্টেমে চলে, বাংলাদেশের যে নিয়ম নীতি, কেনার যে আমি মারপ্যাচের কথা বললাম, এই মারপ্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে কোটি কোটি টাকা বা শত শত কোটি টাকার যে অনিয়ম দুর্নীতি হচ্ছে, এটা দেখার আদৌ কেউ আছে কিনা আমি ঠিক নিশ্চিত নই। নাজমুল আশরাফ, আপনার কাছে জি যোগ নিশ্চয়ই করবেন। আমি একটা বিরতিতে যাব। জি বলেন আপনি। বলছিলাম কি যে ধরেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি এটা কিন্তু একটি মানে সহযোগী বা সহকারী একটা আলাদা প্রকল্প, আবাসন প্রকল্প যেটি। এখন আবাসন প্রকল্পেই যেহেতু এত অনিয়ম দুর্নীতি পাওয়া গেছে মাত্র 25 কোটি টাকার, হ্যাঁ, তাহলে মূল প্রকল্প না জানি কি, সেটি একটা প্রশ্ন উঠতে পারে। কিন্তু আবাসনের কাজটি গণপূর্ত অধিদপ্তর করেছে এবং স্থানীয়ভাবে যারা এটার সাথে যুক্ত আছেন, দরপত্র আহ্বান থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে নিশ্চয়ই এই অনিয়মের সাথে যারা যুক্ত তারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন, সেটা লেখার মাধ্যমে হোক, বলার মাধ্যমে হোক। পত্রিকায় এর মধ্যে গণপূর্ত অধিদপ্তরের স্থানীয় প্রকৌশলীদের যে বক্তব্য এসছে সেগুলো অবিশ্বাস্য। যেমন দরপত্র আহ্বানের একটা নিয়ম আছে এবং আপনি আহ্বান করলেন, যোগ সাজস করে হয়তো এমন দর দিল সবকটি অনেক চড়া দর, ওখান থেকে যদি আপনি সর্বনিম্ন মূল্যটা নেন সেটাও বাজার দরের চেয়ে অনেক বেশি, তখন আপনি সর্বনিম্নটা নিলেন। কিন্তু এটাও বলা আছে দরপত্র ডাকার ক্ষেত্রে যেসব নিয়ম কানুন, তাদের একটা মূল্যায়ন থাকবে। যারা দরপত্র আহ্বান করছেন তারা জানেন একটা গ্লাসের দাম কত, একটা ফোনের দাম কত, একটা টিভির দাম কত, ফ্রিজের দাম কত। সেটা যদি সর্বনিম্ন মূল্যটাও বাজারের সাথে অস্বাভাবিক রকমের পার্থক্য হয়, তখন সেই দরপত্র বাতিল করতে পারেন, আবার ডাকতে পারেন, এরকম করতে পারে। কিন্তু তারা বলছে যে নিয়ম মানা হয়েছে, তাহলে আপনি তো নিয়মটাকেই অনিয়মের মাধ্যমে কার্যকর করতে পারেন। যে তিনজন বিডার তারা একজোট হয়ে এসে এমন রেট দিল যে সর্বনিম্নটাই বাজারের চেয়ে অনেক বেশি, তখন তাকে দিলে সে পেয়ে গেল, আবার ভাগাভাগিও হয় এখানে। ফলে তারা যে নিয়ম মানছে বলছে, এটা বড় কথা না, যে আপনি যে অনুমোদনটা দিলেন দরপত্রের যে রেটের, এইটা স্বাভাবিক কিনা, আপনাদের নিজস্ব মূল্যায়ন কি বলে। এবং স্থানীয় প্রকৌশলীর বক্তব্য যেটা আসছে, তারা নিজেরা মূল্যায়ন করেছে, প্রতিযোগিতা হয়েছে, সবকিছু ঠিকঠাক দেখে তার এটা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বোকা মূর্খ মানে বেকুব মানুষটাও এই দামগুলো শুনলে অজ্ঞান হবে। খুবই নিয়ম করে অনিয়ম করা, হ্যাঁ, নিয়ম করে অনিয়ম করা হচ্ছে। ফলে আমি বিরতি যাওয়ার আগে বলি যে যেটা আপনার উনি তুলছেন যে মূল প্রকল্পের, হ্যাঁ, মূল প্রকল্পের আমি বললাম যে ওটা নিয়ে অনেক রকমের বিতর্ক আছে, হতে পারে, কিন্তু এই লক্ষণটা দেখে বড়টার প্রতি একটা ইঙ্গিত আসতে পারে। কিন্তু আমরা যেন মানে ওটার জিনিস না জানা পর্যন্ত আমরা একটা দিয়ে আরেকটাকে মানে, কিন্তু এটাও তো আমার সাথে সাথে মানে কেন প্রশ্নটা আসছে, এটা প্রশ্নটা আসা যৌক্তিকতা এই কারণেও কিনা সব প্রকল্পে তো যেটা আপনারা বলছিলেন মেয়াদ বাড়ে, প্রকল্প খরচ বাড়ে, মূল প্রকল্প বাস্তবায়নের সাথে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত, অনেক বিভাগ জড়িত। আবাসনটা কিন্তু গণপূর্ত মন্ত্রণালয় এবং তার অধীনস্থ যে অধিদপ্তর তারা যুক্ত। এখানে আমার তাদের ব্যাপারে তদন্ত করে কি ব্যবস্থা নেওয়া হয়, যেটা বলছিলেন যে খরচ যেগুলো করে ফেলেছে বা দিয়ে ফেলেছে সেগুলো আমরা ফেরত পাবো কিনা জানি না, যেগুলো দেওয়া হয় না সেগুলো তো ঠেকানো যাবে। কিন্তু এর সাথে যুক্ত যতগুলো মানুষ আছে প্রত্যেককে আপনার বিচারের আওতায় এনে সেই বিচারের শাস্তি কবে হবে, আমরা যেই প্রক্রিয়ায় বিচার হয়, যেভাবে মামলা চলে, যেই ভাবে আদালত চলে, সবকিছু মিলিয়ে আমরা কিন্তু এখন যেভাবে আলোচনা করছি যে উত্তেজনা নিয়ে, দেখা গেল 2-4-5 বছর পরে এটা কোনো খবরই থাকবে না। খুব সংক্ষেপে একেবারে এক লাইনে, যেটা বাংলাদেশের নাগরিক হিসেবে এই 1,13,000 কোটি টাকার মধ্যে 91,000 কোটি টাকা ঋণ করে আনা 25 কোটি টাকার যদি এইরকম ভয়াবহ দুর্নীতি পাওয়া যায়, তাহলে বাকি প্রকল্পের দুর্নীতি নিয়ে প্রশ্ন করার নাগরিক অধিকার বাংলাদেশের সব মানুষের আছে। সব মানুষের প্রশ্ন করা উচিত, একজনের নয়। এইখানে প্রকল্পে বেতন নির্ধারণ করা হয়েছে, যে সংবাদ গণমাধ্যমে এসেছে, প্রকল্প পরিচালকের বেতন 4 লক্ষ টাকার উপরে, মালির বেতন 80,000 টাকা বা 63,000 টাকা, ড্রাইভারের বেতন কত 83,000 টাকা। এইখানে প্রকল্প পরিচালক বলছেন যে যদি এরকম বেতন দেয়া না হয় তাহলে এখানে কেউ কাজ করতে আসবে না। এখন পাবনা, রূপপুর, এটা কি মঙ্গল গ্রহ না? তো এইখানে কাজ করতে আসবে না। হ্যাঁ, এইখানে এই পুরো ব্যাপারটির মধ্যে এই জন্যই বলছি, আমি যে তথ্যের কথা বলছি এই তথ্যটা ধরুন সত্যি না, গণমাধ্যমে এসেছে তথ্যটা সত্যি না, কিন্তু এটা তো ট্রান্সপারেন্ট ওয়েতে সামনে আসতে হবে। আমার প্রশ্ন হচ্ছে এই পুরো প্রকল্পের ব্যাপারটি জনগণের সামনে আসবে কিনা, মানুষ জানবে কিনা যে সত্যি সত্যি 4 লক্ষ টাকা দিয়ে প্রকল্প পরিচালক রাখতে হবে কিনা, 80,000 টাকা বা 83,000 টাকা দিয়ে ড্রাইভার রাখতে হবে কিনা, মালির বেতন 63,000, ড্রাইভারের বেতন 80,000 টাকা করার দরকার আছে কিনা। এটি তো জনগণের টাকা, সেই জনগণের টাকার অনেক মানে কি বলবো বিশেষায়িত জ্ঞানের মানুষের দরকার হয়, অনেক বৈজ্ঞানিক কর্মকর্তা
লাগে, সেটা আলাদা তাদের আন্তর্জাতিক স্কেলে ব্যাপার হতে পারে, কিন্তু পিয়ন ড্রাইভার দারোয়ান এদের সার্ভিস তো নিশ্চয়ই ওইরকম না যে ওটা আপনাকে এই কারণেই প্রশ্ন আসছে পুরো প্রকল্পটি নিয়ে। তবে নিশ্চয়ই স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যায়, একটি প্রকল্প নিয়ে আলোচনায় আসছে, সবগুলো প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে নিশ্চয়ই নজর দেওয়া দরকার। হাইকোর্ট প্রতিটা বিষয় নিয়ে নিশ্চয়ই তদন্ত প্রতিবেদন চাইবে না, সেটা শুধু এবং গণমাধ্যমের আবাসন নিশ্চয়ই কেন, প্রতিটা গোটা আসবে না। প্রকল্পের ব্যাপারে নিশ্চয়ই।